সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার আবদুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। তুষার, স্বাগত আপনাকে। এর মনে হচ্ছেন আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আশরাফ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। তুষার, আপনাকে দিয়েই শুরু করি। সেটা হচ্ছে যে আজকের দিন বাদে একদিন বাদেই কিন্তু নির্বাচন, সব আয়োজন সম্পন্ন, নানা ধরনের জনমত জরিপ হচ্ছে, নিরাপত্তা নিয়ে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা হচ্ছে, সব মিলিয়ে মোটামুটি একটা শান্ত পরিবেশ সারা বাংলাদেশে। বলতে পারেন না একদম বাংলাদেশ স্তব্ধ হয়ে আছে। তার কারণটা হলো 2 দিন আগে, সাধারণত অতটা হয় না, কিন্তু আমি জানি না কী কারণে এখন কোনো সারা শব্দ নেই। লম্বা ছুটির কারণেও হতে পারে, সবাই যার যার বাড়ি যাচ্ছেন। নির্বাচন নিয়ে অনেক ইকুয়েশন আছে, অনেকে আন্তর্জাতিক মিডিয়াগুলো নানা রকমের রিপোর্ট দিচ্ছে। এই অবস্থায় আপনি কেমন দেখছেন নির্বাচন? নির্বাচন হচ্ছে, তবে নির্বাচন আরও সুন্দর হতে পারত আমার কাছে মনে হয়। নির্বাচনের বিষয়ে এক ধরনের সংশয় যেটি বহুদিন ধরে ছিল, এটি নির্বাচনকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি দৃশ্যমান উন্নতি আশা করা হয়েছিল, সেটাও নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করেছে। এখনো পর্যন্ত মানুষ কিন্তু এই সংশয় আছে যে প্রশাসন কারো পক্ষ নেবে। কিছু কিছু পক্ষপাতের বিষয় কিন্তু অন্তর্বর্তী সরকারের মধ্যে দেখা গিয়েছে, উপদেষ্টাদের মধ্যে দেখা গিয়েছে। আর কিছু কিছু বিষয়ে মানুষের সরাসরি কিন্তু আপত্তি আছে, যেমন পোস্টাল ব্যালটের বিষয়টা আসলে সুরাহা হয় নাই। তারপর গণভোটের যে ব্যালট, সেখানে নাম্বার নাই কেন, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। মানুষ মনে করছে যে, এবং একটি অভিযোগ এসেছে বিএনপির তরফ থেকে যে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে তারা তথ্য পেয়েছেন বলে তারা বলেছেন। ফলে এই ধরনের কিছু কিছু সংশয় আছে। আর বাংলাদেশ যেহেতু বহুদিন ধরে একটি প্রকৃত নিরপেক্ষ নির্বাচন দেখে নাই এবং নির্বাচনের জালিয়াতি দেখেছে চোখের সামনে, ফলে জালিয়াতিহীন নির্বাচন হতে পারে এই ব্যাপারটা অনেকে বিশ্বাসই করতে পারছেন না। কেননা জালিয়াত যে সিস্টেম, সেই সিস্টেমের অন্তত 30% তো 40% এখনও কাজ করছে। এবং সেই জালিয়াতরা যদি রাতারাতি বের হয়ে এসে বলে যে আমরা গুপ্ত ছিলাম, আমরা এখন আপনাদের জন্য জালিয়াতি করব, তাহলে তো হতে পারে। আর এরই মধ্যে প্রধান উপদেষ্টা বলেছেন দেশটা একটি জালিয়াতের কারখানা, ফলে সেই কারখানা তো আছে, সেটা তো আর চলে যায় না। এবং আমরা আরও নির্বাচনের আগেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে যে বাংলাদেশে দুর্নীতির সূচকে আমরা পতিত হয়েছে এক ধাপ, মানে আমাদের এখানে দুর্নীতি বেড়েছে। তো এই সব কিছু মানে বেড়েছে বা কমেছে আমি জানি না, কি বলেছে, কমেছে বলেছে, কমেছে বোধহয়। কমেছে বোধহয়। তো কিছুটা কমেছে, কিন্তু আমরা কাছাকাছি আছি, 13 থেকে 14 মনে হয়েছে না, 13 থেকে 14 হয়েছে। তো এই সব কিছু মিলে আগের দিনই একটু দুর্নীতির উন্নতি হয়েছে এরকম বলেছে তারা। তো এই সব কিছু মিলে এক ধরনের মানুষের মনে সংশয় আছে যে আসলে কতটুকুই বা উন্নতি হলো। আর কিছু বিষয়ে দুর্বলতাও ধরা পড়েছে অন্তর্বর্তী সরকারের, যেমন তারা পোর্ট দিয়েছিলেন কিন্তু পোর্ট তারা বাস্তবায়িত করতে পারেন নাই। তাড়াহুড়া করে একটা শুল্ক চুক্তি স্বাক্ষর করেছেন যেখানে নাকি আমাদের শুল্ক 1% কমেছে, 1% কমেছে। আর হচ্ছে 1% অনেক মনে মানে অনেক। এবং শেষ মুহূর্তে এসে বিনিয়োগের চেয়ারম্যান বলেছেন এইখানে কে বিনিয়োগ করবে, আইন শৃঙ্খলা ঠিক নাই, এখানে এই পরিস্থিতি নাই। তিনি আমলাতন্ত্রকে ইনএফিশিয়েন্ট বলেছেন। তো সেই ইনএফিশিয়েন্ট প্রশাসনই তো ইলেকশনটা করছে। তো সব কিছু মিলে আমরা অপেক্ষা আছি যে জনগণ তাদের রায় দিয়ে মূলত এই সিস্টেমকে উদ্ধার করবে এই সংশয় থেকে। এবং জনগণ সঠিক রায় দিলে বাংলাদেশ প্রগতির দিকে এগুবে। আর জনগণ যদি রায় দিতে গিয়ে দ্বিধাগ্রস্ত হন, জনগণ যে ভুল করে না ব্যাপারটা তা নয়, তাহলে আমার ধারণা যে বাংলাদেশকে আরও বেশ কিছুদিন এই টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ আশরাফ কায়সার। আপনি নিশ্চয়ই অনেকগুলো নির্বাচন দেখেছেন, নিজে কাভারও করেছেন। তো এই আগের নির্বাচনের চেয়ে এই নির্বাচনের গুণগত কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? আপনি যদি ব্যবস্থাপনার দিকে তাকান, এটি অব্যবস্থাপনায় ভরপুর একটি নির্বাচন। এবং যে অন্তর্বর্তী সরকার মানে গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে সরকার গঠন করেছিল, তাদের যে আমরা দক্ষতা যোগ্যতা দেখতে চেয়েছিলাম, বিশেষ করে নির্বাচনটি অনুষ্ঠান আপনি মনে রাখবেন যে একটি হচ্ছে তাদের সবচেয়ে প্রধানতম কাজ। সংস্কার তো ডেফিনেশন নিয়েই ঝামেলা হয়েছে, কোনটি সংস্কার না, ওগুলো আমরা পরে গেলাম। নির্বাচন ব্যবস্থাপনায় তাদের যে দক্ষতা আমরা দেখতে চেয়েছিলাম সেটা আমরা দেখতে পাইনি। তাদের পক্ষপাতিত্বের অভিযোগে তারা অভিযুক্ত হয়েছেন, তাদের কোনো কোনো সিদ্ধান্ত বিতর্কিত হয়েছে। যেমন একটি উদাহরণ আপনাকে দেই, আপনি
সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মিলিটারি ব্যুরোক্রেসি এরা তো নির্বাচনে একটা বড় ভূমিকা রাখে, বিশেষ করে বেসামরিক প্রশাসন। তাদেরকে প্রথমে আপনি দিলেন হ্যাঁ ভোটের প্রচারণায় অন্তর্ভুক্ত করতে, এবং তাদের সরকারি অফিসগুলোতে আমরা ব্যানার ফেস্টুন ঝুলতে দেখলাম, কর্মকর্তাদের বক্তৃতা দিতে দেখলাম। তারপরে বলা হলো নির্বাচন কমিশন থেকে যে তারা এই প্রচারণায় অংশ নিতে পারবে না। ততদিনে তো তারা একটি পক্ষ নিয়ে নিয়েছেন, যেমন করে অন্তর্বর্তী সরকার নিজেও একটি পক্ষ নিয়ে নিয়েছেন। খুব ভালো হতো সরকারটি পক্ষ নিয়ে এরকম আচরণ না করলে। সরকার যে পক্ষ নেয় মানুষ সেই পক্ষের প্রতি অনুরক্ত থাকে না, সরকারের আচরণ, কর্মকর্তাদের আচরণ ইত্যাদির কারণে। নির্বাচন কমিশনকে আমরা এই গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যতটা তৎপর দেখতে চেয়েছিলাম আমরা ততটা দেখতে পাইনি, কেননা তারা ঋণখেলাপি ঠেকাতে পারেননি। এটার কারণ কি? তারা তাদের এটা কি তাদের দুর্বলতা, আর নাকি সরকারের তরফে কোনো আমার ধারণা, যে আমি উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে চাই না, এটি হয়তো তাদের দুর্বলতা। তারা এই প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব এবং নির্বাচনটির গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছেন। আপনি দেখুন, ঋণখেলাপি তারা আটকাতে পারেনি, দ্বৈত নাগরিকত্ব তারা আটকাতে পারেনি, আপনার বিদেশে প্রবাসীদের কাছে যে ব্যালট গেছে তার যে ভুল ত্রুটি সেটি তারা জবাব দিতে পারেনি, সিল পাওয়া গেছে নির্বাচনের আগে সেটি তারা কোনো উপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি। এখন আমি পরে দেখলাম যে রাজনৈতিক দলগুলোর কারণেই নির্বাচনটি একটা উৎসব মুখর জায়গায় গেছে, তারা তাদের প্রার্থিতা দিয়েছেন এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন খুব গভীরভাবে আমাদের দেখতে হবে নির্বাচনের দিন প্রশাসনের ভূমিকা কী, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী। এখন আমরা সেই প্রশাসন নিয়ে নির্বাচনে গেছি যারা রাতের ভোট করেছিলেন, এবং এই পুলিশ রাতের ভোটের নেতৃত্ব দিয়েছিলেন। আপনি পুলিশের কোনো সংস্কার করেননি, পুলিশের ভেতরে কোনো পোশাক বদল ছাড়া আপনি কোনো তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনেননি। প্রশাসনকে আপনি বদলাবেন তো দূরের কথা, প্রশাসন আপনাকে চালিয়েছে। অন্তর্বর্তী সরকারের কথা আমি বলছি। কাজেই নির্বাচনী ব্যবস্থাপনায় আমরা সরকারকে খুব পুয়ার মার্ক দিব, কমিশনকেও তাৎপর্যপূর্ণ কোনো অবস্থায় দেখলাম না। এখন মাঠের পরিস্থিতি, এটি যদি জনগণের হাতে থাকে, জনগণ যদি ভোট দিতে পারে, আমার ধারণা যে গত 16 মাস 17 মাসের যে দুর্বলতা সেটি কাটিয়ে বাংলাদেশ একটি নির্বাচিত সরকারের হাতে পড়বে, এবং সেই সরকার নিশ্চিতভাবেই বাংলাদেশকে অন্তত 16 মাসের যে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার নির্বাচন হবে বলে আপনার ধারণা? আমার মনে হয় যে দেখুন, এখানে 5ই আগস্টের একটা বড় ডাউনসাইড হয়েছে যে আমরা স্বাধীনতা বিরোধীদেরকে তৎপর হতে দেখেছি, এবং আমরা দেশে এমনিতেই ধর্মের উপরে মানুষের অগাধ বিশ্বাস, কিন্তু রাজনীতিতে ধর্মের ব্যবহারে একটি দল এবং তার জোট সঙ্গীদেরকে এগিয়ে যেতে দেখেছি। তাদেরকে এমন আচরণ করতে দেখেছি মনে হয়েছে প্রশাসনও তাদের দখলে, এবং তারা একটা ধারণা দিতে পেরেছে যে নির্বাচনটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং তারা সরকার গঠন করতে পারেন। আমার ধারণা এই ঘটনাটি নির্বাচনে ঘটবে না, এটি একটি কৌশল, এবং কৌশলটি তারা খুব ভালোভাবে করেছেন। আন্তর্জাতিক মাধ্যমও কিন্তু অনেকখানি তাদের এই কৌশলে পা দিয়েছে। আমি গত কয়েকদিনে দেখলাম যে এই কৌশলের অংশ হিসাবে তারা প্রচারণা করছেন। আমার ধারণা নির্বাচনে মানুষ স্থিতি খুঁজে নেবে, নির্বাচনে মানুষ তাদের অনেক সংশয় আছে, অনেক অভিযোগ আছে, অতীতের শাসন নিয়ে আছে, দুর্নীতির আশঙ্কা নিয়ে আছে এবং দলবাজির আশঙ্কা নিয়ে আছে, কিন্তু তারপরেও বাংলাদেশ গত 18 মাসে যেহেতু অস্থিতিশীল ছিল, একটা মব ভায়োলেন্সের দেশ হয়ে গেছিল, সেই জায়গায় আমার মনে হয় যারা অতীতে শাসন করেছেন, যারা মধ্যপন্থী রাজনীতি করেন, যারা লিবারেল ডেমোক্রেসির কথা বলেন, মানুষ তাদেরকে বেছে নেবে। উগ্রপন্থী, দক্ষিণপন্থী যারা ধর্মের নামে রাজনীতি করে তাদের সিগনিফিক্যান্ট গ্রোথ হবে। এবং আপনি যদি অতীতে দেখেন, তারা 11% ভোট পেয়েছিল, 12% ভোট পেয়েছিল, সর্বোচ্চ বোধহয় 18 কিংবা 20টি সিট পেয়েছিল। তাদেরকে আমার ধারণা 3 গুণের মতো বিকশিত হতে আমরা দেখব, অন্তত 60টির মতো সিট তারাও পেতে পারেন। কিন্তু সরকার গঠনের যেই স্বপ্ন বা যেই আতঙ্ক তারা সমাজে ছড়িয়েছেন, আমার মনে হয় সেই দিকে বাংলাদেশ রায় দেবে না। অনেক ধন্যবাদ। তুষার, নির্বাচন কমিশনের যে একটা আমলনামা আমাদের সামনে তুলে ধরলেন আশরাফ কায়সার, আপনি কি মনে হয় নির্বাচন কমিশন কতটা স্বাধীন? নির্বাচন কমিশন পুরোপুরি স্বাধীন নয়, কারণ তাদের তো শুরু থেকে আমরা দেখেছি তারা বেন্ড করেন। তাদের ভাবটা এরকম যে আমরা মচকাবো, আমরা শুধু মচকাবো। তো ওনারা চারিদিকে মচকে গিয়েছেন। যেমন তারা প্রতীক ছিল না, দাবির মুখে প্রতীক বরাদ্দ করে দিয়েছেন। তারপর তারা একের পর এক আদেশ দেন এবং কিছুক্ষণ পরে তারা সেটা প্রত্যাহার করেন। তারা বক্তৃতা দিতে গিয়ে শরীফ ওসমান হাদির মৃত্যুকে একটি
বিচ্ছিন্ন ঘটনা বা স্বাভাবিক ঘটনা এরকম বলে ফেলেছিলেন। তারপর তারা পোস্টাল ব্যালট নিয়ে একটা গুবলেট পাঠিয়ে দিয়েছেন। মোবাইল ফোনের যে নেওয়া যাবে নাকি যাবে না এটা নিয়ে আরেকটা গুবলেট পাঠিয়েছেন। তারপরে দ্বৈত নাগরিকত্ব নিয়ে গুবলেট পাঠিয়েছেন। তারপরে ঋণ খেলাপি নিয়ে গুবলেট পাঠিয়েছেন। তারা যাদের মনোনয়নপত্র বলেছেন যে ভ্যালিড না, গ্রহণ করেন নাই তাদের রিটার্নিং অফিসাররা, সেইটা কোর্টে গিয়ে এবং তাদের নিজেদের কোর্টে অ্যাপিলে তারা শতকরা ৭৫% ফিরে এসেছে। তার মানে তাদের ভুলের পরিমাণ শতকরা ৭৫%, তাই না? এই 25% দিয়ে কিভাবে একটা ভালো ক্রেডিবল নির্বাচন হবে? এখন এইভাবে বলা যেতে পারে যে এর আগে 5% ছিল, আমরা 25%। আমি সবসময় একটা যুক্তি দেই, এটা আমি ছোটবেলায় আমার আয়া ছিলেন, উনি খ্রিস্টান ছিলেন, তো উনি বাইবেলের ছোট ছোট বই আনতেন, ওইখানে লেখা ছিল যে তুমি যদি 7 নম্বর পেয়ে ফেল করো আর 31 নম্বর পেয়ে ফেল করো, দুইটাই ফেল। কিন্তু যে 31 পায় সে মনে করে যে সে 7 নম্বর পাওয়ার চেয়ে বেশি পেয়েছে, সে একটু ভালো ছাত্র। তো সেই হিসাবে এই নির্বাচন কমিশন বলতে পারে যে কই, আমরা তো আগের মতো জালিয়াতি নির্বাচন করছি না। তো এইটা আমরা বুঝতে পারবো নির্বাচন হয়ে গেলে। কিন্তু এখনো পর্যন্ত যা দেখছি তাতে ধরেন আগে 7 পেলে তারা হয়তো 21 পেয়েছেন আর কি, কিন্তু ফেল অবস্থায় আছেন আমার কাছে মনে হয়। এবং তার মধ্যে আবার এই যে হ্যাঁ না ভোটের যে প্রচারণা, এটা নিয়ে তারা একটা নির্দেশনামা জারি করলেন যখন সব প্রচারণা হয়ে গিয়েছে। এমনকি যেখানে অপ্রাপ্ত বয়স্করা থাকে সেইখানে আমি গিয়ে হ্যাঁ ভোটের প্রচারণা দেখেছি। আমি একটা স্কুলে গিয়েছি যেখানে সবই মানে 18 বছরের নিচে, সেইখানে লেখা আছে হ্যাঁ ভোট দেন। ওইখানে ধরেন 50 জন শিক্ষক আছে, এই 50 জন শিক্ষকের 100 জন শিক্ষকের জন্য ব্যানার লাগানো হয়েছে এবং 25টা। তো এই যে এইসব প্রচারণা তো করেছে সরকার, সেটা তারা বাধা দিয়েছেন, এখন সব হয়ে গিয়েছে। তো এইটাও একটা অদ্ভুত ব্যাপার। নিয়ম কি তারা আগে জানতেন না? তারা সরকারকে বলেন নাই। এবং হ্যাঁ না ভোটের ব্যালট, সেই ব্যালটে তারা নাম্বার দেন নাই, এই অভিযোগ উঠেছে। পোস্টাল ব্যালটে ভোট হয়ে গিয়েছে, তারপরে প্রার্থীরা এলাকাতে প্রার্থীরা ফেরত পেয়েছেন। তো যে ভোট দিয়েছে সে তো জানে যে এই প্রার্থী নাই, কিন্তু ভোট দিয়ে দেওয়ার পরে শুনে যে ওই প্রার্থী আছে। তো এইটাও তো একটা অদ্ভুত ব্যাপার। এরকম তারা অনেক কিছু করেছেন। আমার মনে হয় এই সব কিছু নিয়ে অনেক গবেষণা হবে এবং প্রকৃত অর্থে এটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে। কেননা এই নির্বাচনের কি হয়েছে এবং কি হয় নাই, কি পেরেছে কি পারে নাই, এটা নিয়ে আমাদের নির্বাচন কমিশন নিয়ে বেশ আগামী 5-10 বছর আমরা আলোচনা করব এবং এই হিসাবে তারা একটা ঐতিহাসিক জায়গায় পৌঁছে গিয়েছেন। এই নির্বাচনে কারচুপি হতে পারে মানে 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 কি আর কি বিএনপির তরফে অভিযোগ করা হয়েছে, আপনি কি মনে করেন? নির্বাচনে কারচুপি হওয়ার সম্ভাবনা কিন্তু সব নির্বাচনেই থাকে, এবং এটাকে আসলে নির্ভর করে প্রার্থীদের সততা এবং দলের পলিসি, এই দুইটার উপরে। তো অনেক জায়গাতে দেখা যায় প্রার্থী যদি খুব শক্তিশালী হন, লোকালি খুব স্ট্রং হন, অনেক সময় তিনি তার লোকাল প্রভাব খাটিয়েই নির্বাচনে কারচুপি করার চেষ্টা করেন। আর কোনো সময় দেখা যায় কোনো দল রয়েছে যারা দলীয়ভাবে ডিজাইনের মাধ্যমে, আমি মেটিকুলাস শব্দটা ব্যবহার না করি, ধরেন রিডিকুলাস ডিজাইনের মাধ্যমে, যেহেতু এটা রিডিকুলড হবে, মানে এটা নিয়ে তো আমরা অনেক সমালোচনা করব যদি কারচুপি করে কেউ। তো এই রিডিকুলাস ডিজাইনের মাধ্যমে তারা চেষ্টা করেন, যেমন আওয়ামী লীগ তো করে দেখিয়ে দিয়ে গেছে। এখন নির্বাচনে কারচুপির যে সাধারণ পদ্ধতিগুলি আছে, এর বাইরেও মানুষ মনে করছে যে অসাধারণ পদ্ধতি হয়তো কিছু এসে হাজির হবে এবং সেইটা নিয়ে মানুষ বেশ শঙ্কিত আছে। সাধারণ পদ্ধতির মধ্যে আছে লাইনে দাঁড়িয়ে প্রতিপক্ষকে ভোট দিতে না দেওয়া, মিথ্যা ইনফরমেশন দেওয়া, অনেক সময় বয়স্কদের বলা যে আপনার যেতে হবে না, দরকার নাই, ভোট হয়ে গেছে বলে দেওয়া, সংখ্যালঘুদেরকে ভয় দেখানো, বা যেসব এলাকাতে ভিন্ন প্রার্থীর মানে ভোটার ঘনত্ব বেশি তাদেরকে বলা যে এখন ভোট দিলে দাও, ভোটের পরে টের পাবা, আমরা কিন্তু আছি, এরকম ভয়ভীতি প্রদর্শন করা, এগুলো তো আছে নানাভাবে। টাকা পয়সা বিলি করা এবং মানুষের ধর্মবিশ্বাস অথবা কুসংস্কার অথবা এই বিষয়গুলিকে কাজে লাগানো, যেমন বেহেশতের টিকিট বিক্রি করা, মানুষকে বলা যে যদি তোমার ধর্ম থাকবে না, যদি তুমি ধর্মের বিপরীতে গিয়ে ভোট দাও, এটা বলা যে কবরে তো যেতে হবে, এই ধরনের কথাবার্তা বলা, এগুলো কিন্তু কারচুপির অংশ। আপনি কাউকে কিন্তু এই ভয় দেখাতে পারেন না। যে বলছে কবরে তো যেতে হবে সে নিজে কবরে যাবে না, আরেকজনকে বলছে কবরে তো যেতে হবে। ভাই, আপনার কবর নিয়ে আপনি চিন্তা করেন, আমারটা নিয়ে আমি, কিন্তু উনি আমার কবর নিয়ে চিন্তিত। তো এইসব বিষয়গুলি এবং এগুলি নির্বাচন কমিশন কোনোদিন দেখে নাই। তারপরে যাকে ধরেন বলছে যে বেহেশতের টিকিট দিবে, বেহেশত পাবে কি পাবে না এই জন্য তাকে মৃত্যুবরণ করতে হবে। বেহেশতই যদি আপনি পাবেন তাহলে আপনার বেঁচে থাকার দরকার কি? আপনি যদি শিওর জানেন যে আপনি বেহেশত পাবেন, তাহলে এই কষ্টের পৃথিবীতে, এই দুঃখের পৃথিবী, এই জ্বালা যন্ত্রণা, এই যে অভাব অনটন, তাই না? তো ওনারা যদি বেহেশতি দিতে পারবেন তাহলে অযথা ভোট দিতে মানে ভোট দেওয়ার পর বেঁচে থাকতে বলছেন কেন? তো সেইটাতে আসলে অদ্ভুত ব্যাপার। আর
এগুলো তারা বলছেন। তো এই সব মিলিয়ে এগুলো একটা কারচুপির পার্ট, কিন্তু এর বাইরে আরেকটা কারচুপি আছে যেটাকে মানুষ বলেছে। প্রশাসন যদি কোনো কারণে প্রশাসনের মধ্যেও এমনকি ব্যক্তি, ধরেন পুরো প্রশাসন না, কিন্তু কোনো কোনো এলাকার ধরেন যিনি প্রশাসনকে নিয়ন্ত্রণ করেন এরকম উচ্চপদস্থ কর্মকর্তারা, তাদের মধ্যে কেউ যদি এই নির্বাচনে রিগিংয়ে জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু রিগিং হওয়া খুব সহজ এবং এই রিগিং প্রমাণ করা খুব কঠিন হয়ে যায়। আর আমরা তো অতীতে দেখেছি যে ভোটের বাক্স আগে থেকে প্রস্তুত করা হয়েছে, ভোট আগেই রাত্রে দিয়ে ভরে রাখা হয়েছে। ফলে আমি যেটা বলবো যে এই রিগিংয়ের জায়গাগুলিকে পাহারা দেওয়ার জন্য ভোটের বাক্স কখনোই চোখের আড়ালে যেতে পারবে না, এই ব্যবস্থা করতে হবে। ভোটের বাক্স সামনে থাকতে হবে। অনেক ধন্যবাদ। যেই ভোটের বাক্সটা ভরে যাবে সেটা ওইখানেই থাকবে, ওটা সরিয়ে নিয়ে আরেকটা ঘরে রাখে, কিন্তু সরিয়ে নিয়ে আরেকটা ঘরে রাখা যাবে না, কোনো ব্যক্তির তদারকিতে রাখা যাবে না। যদি ওইখানে ভোটের বাক্স যায়, ওইখানেও এজেন্ট থাকতে হবে যারা বসে বসে ভোটের বাক্স পাহারা দিবে। তো আমি একটা ছোট বিরতি যাচ্ছি দর্শক, ফিরছে খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার এবং আশরাফ কায়সার। আশরাফ কায়সার, আপনি বলছিলেন ধর্মের ব্যবহার, এটা কিন্তু অনেককাল নিষিদ্ধই ছিল, কিন্তু এই নির্বাচন কমিশন তারা কিন্তু এই পার্টটা, এই ধর্মের ব্যবহার শব্দটা তারা মানে সংশোধন করেছেন। আপনি দেখেন, যেই নির্বাচনে ধর্মের ব্যবহার নিয়ে আপনার সবচেয়ে কঠোর হওয়া দরকার ছিল, সেই নির্বাচনে আপনি এই জায়গাটাতে লেনিয়েন্ট হলেন। এটা হচ্ছে, দেখুন এখানে ইসলামী দলগুলো বা ধর্মকে ভিত্তি করে যারা রাজনীতি করে, রাইটলি ও রংলি, তারা একজোট হয়েছে এবং তারা সম্ভাবনাটি টের পাচ্ছে। মাঠে তাদের একটা গ্রোথ হয়েছে। হাসিনা পালানোর পরে বা হাসিনার শাসন আমলে যেভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে, সব মিলিয়ে তার একটা সহানুভূতির জায়গাও আছে। কিন্তু ভোটের মাঠে আপনি যখন ধর্মকে ব্যবহার করেন, সেটা কিন্তু আগুনের চেয়ে কম না। আর আপনি 90% ধর্মবিশ্বাসী মানুষের দেশ, ইসলাম ধর্মে বিশ্বাসী, তাকে যখন আপনি বেহেশতের টিকিট কিংবা পরকালের ভালো মন্দ বলবেন, সে তো আপনার প্রতি অনুরক্ত হবে। নির্বাচন কমিশনকে আমরা এই ব্যাপারে কিন্তু কোনো ভূমিকা নিতে দেখলাম না। এই যে আমরা সব শোতে বলছি বেহেশতের টিকিট দিচ্ছে, ইহকাল পরকাল দুটি তারা তদারক করার কথা বলছে, এখানে তো তার স্টেপ ইন করা উচিত ছিল। যেই এই ব্যাপারে কথা বলবে তাকেই তাদের শোকজ করা উচিত ছিল, ডেকে আনা উচিত ছিল, শাস্তির ব্যবস্থা করা উচিত ছিল, করেনি। উল্টো আমরা দেখলাম যে মধ্যপন্থী দলকেও বলতে হচ্ছে যে তারাও কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না, মানে অনেকটা জেচে পুরে। তার মানে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে না গিয়ে আমরা কি মানে ধর্মের দিকে ঝুঁকে গেলাম এই নির্বাচনে? একটা তো হচ্ছে ধর্মভিত্তিক দলগুলো, আর একটা হচ্ছে যারা আপনার মধ্যপন্থী রাজনীতি করে, তারা ওই কথা বলতে হলো। এর জন্য নির্বাচন কমিশন দায়ী। এবং মানুষকে যখন আপনি জাতীয় নির্বাচনের মতো একটি ঘটনায় ধর্মের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে প্রলুব্ধ করছেন বা উদ্বুদ্ধ করছেন, এটা একটা গর্হিত অপরাধ। আমাদের সংবিধান অনুযায়ী তো সেটি তারা কেউ করতে পারে না, কিন্তু এই কাজটি হলো। দ্বিতীয় যে ঘটনাটি ঘটলো সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আপনি খেয়াল করেন, এই নির্বাচন কিন্তু 15 বছরে তো কোনো নির্বাচন হয়নি। অতএব এটি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম আবিষ্কার হওয়ার পরে প্রথম নির্বাচন। অতএব এখানে কোড অফ কন্ডাক্টটা কী ছিল, প্রোটোকল কী ছিল? আমরা তো সমানে ফেক নিউজ দেখলাম, প্রোপাগান্ডা দেখলাম, একজনের মিছিল দেখলাম, কোটিখানেক লোক মিছিলের মধ্যে আছে। এই যে আপনার মানুষকে বিভ্রান্ত করা, প্রলুব্ধ করা ভোটের মতো একটি আমানতের জায়গায়, সেটি নির্বাচন কমিশনকে স্টেপ ইন করলো কি না? তারা কিছু মিটিং করলো যে এআই এর অপব্যবহার আমরা রোধ করব। আমার ধারণা তারা ঠিক এআই এর মানেও জানেন না। হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুনেছেন, কিন্তু তার রাজনীতিতে প্রয়োগ কী, নির্বাচনে প্রয়োগ কী, অন্যান্য ইন্ডাস্ট্রিতে প্রয়োগ কী, এই নির্বাচন কমিশন এই জায়গাটিতে কোনো জায়গায় কিন্তু বিশেষজ্ঞেরও সাহায্য নিল না, ট্রায়াল অ্যান্ড এররও করলো না। এখন আপনি ধরেন, আজকে আমরা বলছি যে প্রচারণা বন্ধ হয়েছে, সেটা তো ফিজিক্যাল প্রচারণা বন্ধ হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা তো চলছে। এখানে মানে আমরা কাউকে দেখছি না জবাবদিহিতার আওতায় আনতে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম এই নির্বাচনে যে একটা বড় প্রভাবকের ভূমিকা থাকবে, সেটি কিন্তু বলা যায়। আমাদের মনে হয় যে তাদের দায়িত্ব ছিল ভোটারকে যথেষ্ট পরিমাণে তথ্যভিত্তিক মানে জায়গায় নিয়ে যাওয়া, যাতে তারা তাদের সিদ্ধান্তটি নিতে পারেন। এখন সমস্যা হলো তারা ধর্মের
বাণী শুনলেন, মিথ্যা প্রতিশ্রুতি শুনলেন, টাকার প্রলোভন পেলেন, কেউ কেউ গ্রহণও করলেন। এখন এই ঘটনা যদি নির্বাচনের দিন ঘটে, সেটা পোলিং এজেন্টের ক্ষেত্রে হোক, স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে হোক, তাহলে কিন্তু নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়ে গেল। দেখুন, নির্বাচনটি কারচুপির নির্বাচন হলো, কালিমাযুক্ত নির্বাচন হলো, সেটি না হলেও দুটি মহল সক্রিয় আছে নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করার, যে আমরা নির্বাচনের বাইরে এবং নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হয় নাই, এবং কোনো কারণে যদি ভোটার টার্ন আউট 50%-এর নিচে যায়, তারা কিন্তু বলতে শুরু করবে যে আমাদের ছাড়া এই ভোট তো কোনো ভোট না। তারপরে যদি কারচুপির অভিযোগ ওঠে, স্থানীয় জায়গায় যদি যার প্রভাব আছে সে এটা খাটাতে পারে। আপনি খেয়াল করে দেখবেন যে কেন্দ্রে কেন্দ্রে ঘটনাগুলো কিন্তু ঘটবে। ওখানে কার প্রভাব আছে, ওখানে প্রশাসনের ভূমিকা কী, ওখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী। নির্বাচন কমিশন নিশ্চিত করতে হবে যে তাদের হাতে যে ক্ষমতা আছে, দেখুন অনিয়ম হলে কিন্তু শুধু একটি সেন্টারের ফল বাতিল না, পুরো আসনের ফল বাতিল করার ক্ষমতা তার রয়েছে। এই ভয় যদি প্রার্থীদের মনে ঢোকানো যায়, তাহলে কিন্তু সে তার যে প্রভাব বিস্তারের জায়গাটি, সেই জায়গায় সে অনিয়ম করতে চেষ্টা করবে না। আমার মনে হয় চূড়ান্ত পরীক্ষাটা কমিশনের দিতে হবে ভোটের দিন। সরকার কিন্তু তার আয়োজনের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ ভূমিকায় চলে গেছে। নির্বাচন কমিশন যায় কিনা আমরা 12 তারিখে দেখব। অনেক ধন্যবাদ আপনাকে। নির্বাচনের টাকার প্রভাব মানে কতটুকু? নির্বাচনের টাকার প্রভাব আছে। নির্বাচনের টাকার প্রভাবের ব্যাপারে কিন্তু এমনকি বিদেশে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ভোট কেনা যায়, ভোটের কেনা বেচা আছে, নির্বাচনে টাকা দিলে কাজ হয়। বিশেষ করে অত্যন্ত হতদরিদ্র যারা, তারা মনে করেন যে যিনি টাকা দিয়েছেন টাকাটা নিয়ে ভোট না দিলে এটা এক ধরনের গুনাহ হবে, নিমকহারামি হবে, এবং যারা টাকা দেন তারা ওইভাবেই তাদেরকে এক ধরনের শপথ করান যে টাকা নিয়েছেন, ভোটটা দিতে হবে, না নিলে কিন্তু এটা হবে সেটা হবে, না দিলে। এবং আপনি দেখবেন যে নানান অজুহাতে টাকা দেওয়া হচ্ছে। তো এই যে টাকা দেওয়ার সিস্টেম, এমনকি আপনি কিন্তু এটা খুব সহজেই দিতে পারেন। আপনি একজন বয়স্ক মানুষ, আমি আপনার বাচ্চার হাতে টাকা দিয়ে বললাম যে তোমরা একটা ক্রিকেটের ব্যাট কিনে নিও, তো এটা তো আসলে যার বাচ্চাকে আপনি দিচ্ছেন তার বাবা নাই, তার বাবার ভোট নাই। অতএব টাকা বিলি করার একদম ছবি এসেছে, ভিডিও এসেছে, তারপরেও কিন্তু নির্বাচন কমিশন সেখানে হস্তক্ষেপ করে নাই। এটা তো করা উচিত ছিল। আর প্রার্থী তো অধিকাংশ সময় নিজ হাতে টাকা বিলি করে না, তার সমর্থকরা টাকা বিলি করে। ফলে যদি একদম প্রকাশ্যে কোনো ঘোষিত সমর্থক টাকা বিলি করেন, তাহলে এটার জন্য দলকে তো নোটিফাই করা উচিত ছিল, এবং এই ধরনের কার্যকলাপ চললে যেসব আসনে এই ধরনের কার্যকলাপ হবে, সেসব আসনে যে তাদেরকে শাস্তিমূলক কিছু করবে নির্বাচন কমিশন, সেটা করা উচিত ছিল। সেটা তারা করেন নাই। এবং নির্বাচন কমিশন কিন্তু আমাদেরকে আশ্বস্তও করেন নাই যে ভোট জালিয়াতি রোধ করার জন্য তারা কি কি ব্যবস্থা নিয়েছেন। উল্টো আমরা দেখেছি যে তারা এক ধরনের উৎসাহই দিচ্ছেন যে মানুষকে অন্যায়ভাবে প্রভাবিত করে যাতে ভোটকে ঘুরিয়ে ফেলা যায়। যেমন নির্বাচন কমিশন তো এটা জানতেন যে ভোটার মাইগ্রেশনের মাধ্যমে বিভিন্ন এলাকাতে ভোটের সংখ্যা অদল বদল করা যায়। ফলে কোনো এলাকাতে অধিক সংখ্যক ভোটার তারা মাইগ্রেট করছেন, তারা ভাড়া বাসায় চলে আসছেন শহরাঞ্চলে। গ্রামের লোক হঠাৎ শহরে বাড়ি ভাড়া নিয়ে চলে আসছেন, শহরের বাড়ি ভাড়া বেশি, খরচ বেশি। হঠাৎ বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি এত হলো যে দলে দলে লোকজন শহরাঞ্চলে এসে বাড়ি ভাড়া করে থাকতে শুরু করলো। এই জায়গাগুলি নির্বাচন কমিশনের দেখা উচিত ছিল, কিন্তু তারা সেটা দেখেন নাই। অন্তত ভোটের 1 বছর বা 6 মাস আগেই এই কাজ সম্পূর্ণ বন্ধ করে দিয়ে এর আগের 1 বছরের মাইগ্রেশন প্যাটার্ন দেখা উচিত ছিল, এবং সেটা দেখে চিন্তা করা উচিত ছিল, কিন্তু সেটা তারা করেন নাই। এবং আমার কাছে মনে হয়েছে যে নির্বাচন কমিশন খুবই রিল্যাক্টেন্ট। নির্বাচন কমিশন এমন একটা ব্যাপার করেছেন যে জনতাই বিপ্লব করেছে, জনতাই ভোট করবে, আমরা বসে বসে দেখব। হ্যাঁ, চেয়ে চেয়ে দেখলাম তুমি ভোট দিলে। তো এইটা তো চেয়ে চেয়ে দেখার জন্য তো ওনারা না। এবং আমার মনে হয় যে যেটা আশরাফ কায়সার বলেছেন, টেকনোলজি সম্পর্কে তাদের ধ্যান ধারণা খুবই প্রাগৈতিহাসিক। তারা নিজেরাও ঠিকমতো টেকনোলজি ব্যবহার করতে পারেন নাই। আমরা এখানে যে 3 জন আছি, আমরা 3 জনকে আমাদের ভোটার নাম্বারটা বের করতে পেরেছি। ওনারা বলেছেন ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে এইটা ওইটা করতে হবে, সাধারণ মানুষকে সেটা পারে। ওনারা একটা অদ্ভুত নির্দেশ জারি করেছেন, ভোটার নাম্বার প্রার্থীরা বাড়িতে বাড়িতে যে আগে দিয়ে আসতো, এটা কিন্তু এবার হয় নাই, আমরা পাই নাই। কিন্তু এটা খুবই জরুরি। ওইখানে গিয়ে কে তার ভোটার নাম্বার খুঁজবে? অনেক সময় কেন্দ্র নড়ে যায়। যেমন 2024 সালে আমার যে কেন্দ্রে ভোট ছিল, আমি দেখি যে সেই কেন্দ্রে আমার ভোট নাই, কেন্দ্র বদল হয়েছে এবং আরেকটা নতুন কেন্দ্র হয়েছে, সেই আমার ভোট সেই নতুন কেন্দ্রে চলে গিয়েছে। এটা যে হচ্ছে, এটা তো কাউকে নোটিফাই করতে হবে। যদি এইবারও এরকম হয়, এই বিষয়গুলি তো তাদের জানানো উচিত ছিল, এবং এটা খুব ওপেন রাখা উচিত ছিল। অথবা বিজ্ঞপ্তি দেওয়া উচিত ছিল যে আপনি অমুক ওয়েবসাইটে গিয়ে আপনার এনআইডি নাম্বারটা দিলে আপনার ভোটার নাম্বার চলে আসবে। কিন্তু সেইগুলিকে তারা সেই বিজ্ঞপ্তি ঠিক মতো দিয়েছেন? আমরা কি সেটা পেয়েছি? পাই নাই। তো এরকম অনেক কিছু আছে, তারা আসলে নিজেরাও টেকনোলজি ব্যবহার করেন নাই। আমরা শুনেছি
মন্ত্রী পরিষদ থেকে ভোট সম্পর্কে সচেতন করার জন্য টাকা বরাদ্দ করা হয়েছে, ডকুমেন্টারি বানানোর জন্য বিভিন্ন মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই চেহারাগুলিকে আমরা দেখেছি, সেই প্রচারণার চেহারা আমরা দেখি না। উল্টা আমরা দেখেছি একজন দানব আকৃতি প্রার্থী, তার পিছনে কোটি কোটি একই চেহারার লোক দাঁড়িয়ে আছে। এটা এআই দিয়ে তৈরি করা, সবাই বুঝে। মানে তার এলাকা নাকি ভেসে যাচ্ছে তার ভোটে। সবাই একই রকম টুপি পরেছে, সবাই একই রকম চেহারা, একই কাপড়ে সবাই পেছনে এসেছে। তো এইগুলিকেও তারা বন্ধ করার কোনো সুব্যবস্থা নিতে পারেন নাই। তো এইসব মিলে আমার কাছে মনে হয়েছে যে নির্বাচন কমিশন আসলে ঠিক এক ধরনের উদাসী একটা আচরণ করেছে। আর ব্যালট বাক্সের নিরাপত্তা রক্ষা করা খুবই জরুরি। এমনকি ব্যালট বাক্স সিল হয়ে যাওয়ার পরে সেই ব্যালট বাক্স যাতে বদলে দেওয়া না যায় সেটা দেখাটা খুবই জরুরি। পোলিং এজেন্টরা, আমি মনে করি যে সেইখানে একাধিক নারী থাকা দরকার, কারণ বহু মানুষ নারী ভোটারদের ভোট আমি নেকাব সরাবো না এই কথা বলে নেকাবের ভেতরে অন্য নারী ঢুকে কিন্তু এসে ভোট দিয়ে যেতে পারে। এইটা বন্ধ করতে হবে। এরকম বহু জায়গাতে পাহারা দেওয়ার বিষয় রয়েছে, কিন্তু সেইগুলিকে আসলে ঠিকমতো তারা করতে পেরেছেন। এবং আমার মনে হয় যে একটা আচরণ নির্দেশিকা এইটা থাকা উচিত ছিল যে আমরা ভোটের দিন কি করতে পারবো এবং পারবো না। আমরা কি নারী ভোটারদেরকে জানিয়েছি যে আপনাকে কেন্দ্রে গেলে আপনাকে যদি দায়িত্বশীল কর্মকর্তা আপনার মুখের আবরণ সরাতে বলেন তাহলে এটা আপনাকে সরাতে হবে, না হলে আপনি ভোট দিতে পারবেন না? আমরা কিন্তু এই কথা শুনি নাই। ফলে কেউ যদি ওখানে আপত্তি করে বসে যে আমি কাউকে আমার চেহারা দেখাবো না, এটা আমি খুলবো না, তাহলে সেইখানে যে উৎপাত বা সেখানে যে গন্ডগোল সৃষ্টি হতে পারে, এটা কি তারা আমলে নিয়েছেন? তারা নেন নাই। আমার মনে হয় যে অনেক জায়গাতে তাদের দুর্বলতা আছে। জি, ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতা এবং সম্পদের বিবরণী কিভাবে দেখছেন? প্রথম কথা বলি যে আমরা তো ধরে নিয়েছিলাম তারা শিক্ষিত লোক, অধ্যাপক, অর্থনীতিবিদ, নোবেল লরিয়েট। তাদের শপথ নেওয়ার 5 দিন পরে তারা বলেছিলেন সম্পদের বিবরণ দিবেন, এবং তারা প্রায় বলে থাকেন তাদের তেমন কোনো সম্পত্তি নাই। কেউ বলে থাকেন তার ব্যক্তিগত সম্পত্তি কিছুই নাই, প্রধান উপদেষ্টার কথা বলছি। সেই বিবরণী দিতে আপনার কি 18 মাস লাগতে পারে? এবং সেটা কি বিদায় নেওয়ার 24 ঘন্টা আগে দেওয়ার বিষয়? এটা তো আরও, প্রথম কথা তারা বিবরণী দেননি। এটাতে আমাদের মনে হয়েছে যে সুশাসনের পক্ষে তারা অবস্থান নেননি, এবং তাদের অনেকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ এসছে, অর্থনৈতিক দুর্নীতি এবং নৈতিক দুর্নীতি। কোনো কোনো উপদেষ্টাকে আমার মনে হয় যে দেশ থেকে যেন তারা যেতে না পারেন এরকম নির্দেশ দিতে হবে নতুন সরকারকে প্রথম ঘন্টাতেই, এবং কারো কারো ব্যাপারে আপনার হোয়াইট পেপার প্রকাশ করতে হবে। পুরো সরকারের উপরেই করা উচিত। 18 মাসের সরকার কি কি সিদ্ধান্ত নিয়েছেন এবং কোন কোন সিদ্ধান্ত বাংলাদেশটাকে কোথায় রেখে গেল, বাংলাদেশ রাষ্ট্রের জন্য ক্ষতিকারক সিদ্ধান্ত কোনগুলো ছিল। এই যে আমরা চট্টগ্রাম বন্দরে আপনি যে প্রায় $1 বিলিয়ন লস হলো গত কয়েকদিনে, এর দায় এই সরকারকে নিতে হবে। আপনার কি দরকার ছিল ডিপি ওয়ার্ল্ডকে এই কন্ট্রাক্ট বিদায়ের 1 ঘন্টা আগে বা 1 দিন আগে বুঝিয়ে দেওয়ার? তার মানে আপনি ডিপি ওয়ার্ল্ডের সাথে একটা কমিটমেন্টে এসছেন। কে এই কমিটমেন্ট করেছে? বিনিময়ে সে কি পেয়েছে? দেখুন, আমরা পোর্ট, এয়ারপোর্ট সব কিছুই আপনি বিদেশি ম্যানেজমেন্টকে দিতে পারেন, পৃথিবীর সব দেশই দেয়, কিন্তু সেটার তো একটা প্রফেশনাল ওয়ে আছে। এই সরকারকে আমরা সেটি করতে দেখলাম না। তাতে করে যেটি ক্ষতি হলো, আপনি ভবিষ্যতে কেউ এই কাজ করতেই যাবে, তখন মনে হবে যে অতীতের সরকার এইভাবে করেছিল। তাদের মধ্যে যে হাই হ্যান্ডেড অ্যাটিটিউড আমরা দেখলাম, অত্যন্ত জনবিচ্ছিন্ন এবং কাউকে তোয়াক্কা না করে, পরোয়া না করে, এই সরকারকে আমি মানে আপনার পয়েন্ট দিতে হলে খুবই কম পয়েন্ট দিব, এবং সে আসলে আমার মতে পাস করে না। কারণ তার যে ম্যান্ডেট ছিল, যে ভয়াবহ পাওয়ারফুল ম্যান্ডেট, সেই অনুযায়ী এই সরকারটি একটা অত্যন্ত নিরামিষ সরকার হিসাবে এবং কিছু দলীয় পক্ষপাতিত্বের অভিযোগ সহ প্রশাসনিক দুর্নীতি সহ বিদায় নিলেন। আজকে যখন তার সম্পদের বিবরণ আমরা পড়ছিলাম, এটি কারো কাছে বিশ্বাসযোগ্য হবে না। কেননা আপনি নাম্বারগুলো দেখলেই বুঝতে পারবেন এটা একটা টেবিল মেড নাম্বার, যে আমার গত 1 বছর আগে ছিল এত, ওখান থেকে 5% বাড়ালে 5% কমালে এত হয়। এই টেবিল মেড নাম্বার দিয়ে আপনি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। দেখুন, কারো যদি প্রফেশনাল এক্সেলেন্স, সে যদি ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসাবে আর্ন করে থাকে, সেটা তার প্রকাশ করতে কোনো অসুবিধা নাই। আমরা এই গুড গভর্নেন্সের জায়গাটিকে সরকারকে দাঁড়াতে দেখলাম না। ফলে আগামীতে যারা রাজনৈতিক সরকার হবে, তাদের কাছে দাবিটি আমাদের থাকবে যাতে করে এই অন্তর্বর্তী সরকারকে পেরিয়ে তারা যেন সুশাসনের পক্ষে অবস্থান নেওয়ার মতো সাহস দেখান। অনেক ধন্যবাদ। 1 মিনিট আছে। হ্যাঁ, আমি শুধু একটা বিষয় খেয়াল রাখতে বলবো যে অনেক সময় মিডিয়াকেও প্রভাবিত করে নির্বাচনকে
বিঘ্নিত করা হয়। এমন হয় যে মিডিয়া সারাক্ষণ ধারণা দিতে থাকে যে এ দল জিততে যাচ্ছে এবং এ দলের প্রার্থীরা এগিয়ে আছেন, এই আর কিছু ভোটেই দেখা যাবে তারা জিতছেন। শুরুর দিকে দেখা যায় 100টা আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে কোন একটি দল 90টি আসন পেয়ে গিয়েছেন এবং তারপরে বেশ কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা দেখানো হয় এবং তারপরে দেখা যায় যে যে দলের পরাজিত হওয়ার কথা শোনা যাচ্ছিল তারাই জিতে গেলেন। এই কাজটা কিন্তু মিডিয়া করে এবং এটা কিভাবে করে, এটা একদিকে যেমন তারা এই হাইপটা তৈরি করে দেয় যে আমরা তো জিতে যাচ্ছি, সাথে সাথে সেই সব দলের সমর্থকরা আমরা তো জিতে গিয়েছি এই কথা ভেবে তারা পাহারা দেওয়া বন্ধ করে দিয়ে বাজি পটকা কিনতে বেরিয়ে যায় যে এই তো হয়ে গিয়েছে, আমরা তো জয়ের পথে। এই কাণ্ডটা ঘটিয়ে দিয়ে তারপরে যা ঘটানো সেটা ঘটান। আমার মনে হয় যে মিডিয়াকে যে আচরণ বিধি দেওয়া দরকার ছিল সেটাও নির্বাচন কমিশন ঠিক মতো দেয় নাই, যে ফলাফল কিভাবে ঘোষণা করতে হবে এবং নির্বাচন কমিশনের কাছে যে ফলাফল এসে পৌঁছাবে সেটাও আসে নাই। বরং আমরা প্রেস উইংকে বলতে শুনেছি যে এইবার কিন্তু ভোট গুনতে দেরি হবে। কেউ জানার আগে উনি জেনে গিয়েছেন বা ওনারা জেনে গিয়েছেন যে এইবার ভোট গুনতে দেরি হবে। ভোট গুনতে কেন দেরি হবে এটার কিন্তু কোনো ব্যাখ্যা নাই। অনেক অনেক ধন্যবাদ আব্দুল তুষার, আশরাফ কায়সার, আপনাকেও ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকে। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।